কলকাতায় তো বিভিন্ন এটিএমে মাঝে মধ্যেই দুষ্কৃতীরা ফাঁদ পাতে এবং এটিএম থেকে অনেকেই প্রতারিত হন, তাদের টাকা চলে যায়। এবার নবদ্বীপে 16টা এটিএমে ফাঁদ পেতেছিল দুষ্কৃতীরা এবং নজরদারিতে দুষ্কৃতীদেরকে ধরা গেল। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কিভাবে ফাঁদ পেতেছিল এবং কিরকম নজরদারি ছিল যে ধরা পড়লো? এরাই কি চালাচ্ছিল? দেখো, যে যে পরিকল্পনা করে এই দুষ্কৃতীরা এটিএম এ জালিয়াতি করছিল, মূলত যারা মুম্বাই হেড অফিসে এটিএম এর দায়িত্বে থাকা সেই সংস্থার হেড অফিসে যে খবর যায় এবং অভিযোগ পেয়ে স্থানীয়ভাবে দায়িত্ব থাকা ইনচার্জকে খবর দিলে তারাই কিন্তু সকাল থেকে বিভিন্ন এটিএম এ তারা নজরদারি চালাচ্ছিলেন এবং হাতে নাতে নবদ্বীপ ভট্টপাড়া কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম এর 3 জনকে ধরে ফেলে, তার মধ্যে 2জন পালিয়ে গেলে একজনকে আটক করে পুলিশের তুলে দেওয়া হয়। কিভাবে ফাঁদ পেতেছিল তারা মূলত জানতে পারা যাচ্ছে যে এটিএম যেখানে ডিসপার মেশিন নিয়ে যেখান থেকে টাকা বের হয় সেখানে টেপ চারদিকে যেটা লাগিয়ে রাখা হচ্ছিল, ফলে ট্রানজাকশন হয়ে যাওয়ার ফলেও কিন্তু গ্রাহকরা টাকা পাচ্ছিলেন না। জানিয়ে গ্রাহকরা কাস্টমার কেয়ারে কল করছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে নজর দিতে শুরু করেছিল সংস্থা। শুধু তো এই দুজন হতে পারে না, তার মানে আরো বড় কোনো চক্র কাজ করছে কিনা দেখছে। ইতিমধ্যে 3 জনের মধ্যে একজনকে আটক করেছে, 2জন পালিয়ে গেছে। যে আটককৃত ব্যক্তি তার বাড়ি কিন্তু ভিন রাজ্যে জানতে পারা যাচ্ছে, ঝাড়খণ্ড থেকে এসে কিন্তু এখানে কাজ করছে বলে জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ তল্লাশি করেছে বিভিন্ন জায়গায় যে এর সাথে আরো কারা যুক্ত রয়েছে কিনা, কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এটিএম গুলিতে এইভাবে সিসি ক্যামেরা থাকার পরেও কিভাবে এখানে কাজ করছে সবটাই ক্ষতি দেখছে পুলিশ। মানুষ অন্তত বাঁচলেন এই প্রতারণার হাত থেকে। এরা 3 জনে এসে সাইডে 3 জনে এসে এটিএম এর ফিজিক্যালি ক্যাশ কাস্টমারদের যেগুলো টাকা উঠছে না সেগুলো টার্গেট করে ক্যাশগুলো বের করে নিচ্ছে মেশিন থেকে। অ্যাকচুয়ালি এগুলো যেগুলো ফ্রড ট্রানজাকশন হচ্ছে সে এদের জন্য প্রত্যেকটা মেশিনে ওরা এই মেটাল প্লেট গুলো মেরেছে। ওদের রিকভারি করতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছে আইডেন্টিফাই করে। দেখুন, এটা ইনকোয়ারি না করা পর্যন্ত বলা যাবে না, আমার কিন্তু হিউজ অ্যামাউন্ট। পুরো 16টা এটিএম এ আজকে এই কেসটা হয়েছে। অলরেডি আমরা 8টা এটিএম আমরা ভিজিট করেছি আর 8টা অপারেশনে হয়েছে। আর প্র্যাকটিক্যালি এটা হাতে নাতে ধরা হয়েছে। 3 জনা ছিল, একজনকে ধরা হয়েছে আর 2 জনা পালিয়ে গেছে। আমরা খবর দেখাই মানুষের সমস্যার সমাধানের জন্য। এই যে দেখিয়েছিলাম, গতকাল প্রশ্নও তুলেছিলাম, কাঁকসায় স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড লাগোয়া যে কল, সেই কলগুলো কয়েক মাস ধরে বিকল, জল পড়ে না। আর বলা হয়েছিল, খবর দেখানোর পর বলা হয়েছিল হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, হয়েও গেল। 24 ঘন্টার মধ্যেই জল চলে এলো। আমাদের খবর দেখালাম, খবরের পরে 24 ঘন্টার মধ্যে জল এলো, কিন্তু এতদিন কেন আসেনি এই প্রশ্নটাই কালকে রাখা হয়েছিল। যে বারবার এখানকার যারা ব্যবসায়ী, যারা রোজ ব্যবহার করেন এই টিউবওয়েল, তারা লিখিত দিয়েছেন উপপ্রধানকে, প্রধানকে, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। আর খবর দেখাতে হলো, তারপরেই জল চলে এলো। 3-4 মাস ধরে পড়েছিল কলটা, পঞ্চায়েত থেকে লোক পাঠিয়েছিল, মিস্ত্রি এসছে ঠিক করলো, বলে 24 ঘন্টার ভিতরে কল ঠিক করে দেবো। আমাদের খবরের জন্য আমরা কল করি। হ্যাঁ, খবরে দেখানো হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে উপপ্রধান নিজেই বলেছেন 24 ঘন্টার মধ্যে কলে জল বের করে দেখাবো। তো সত্যিকারে আজকে সেই কাজটা আমরা দেখতে পাচ্ছি। তো তার জন্য উপপ্রধানকে আমি ধন্যবাদ জানাই, তার জন্য অনেক কৃতজ্ঞ। কোচবিহারে এই রকম অবস্থা। কোচবিহারে জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ। টাকা দিচ্ছে না কেন্দ্র, এরকমটাই অভিযোগ। আর জল জীবন মিশন প্রকল্পের কাজে ঢিলেমি। মার্চ পর্যন্ত 150 কোটি টাকা বকেয়া ঠিকাদারদের। টাকা বকেয়া থাকায় কাজেও অনীহা। সম্প্রতি কিছু টাকা বরাদ্দ হয়, নতুন করে কাজ শুরু হয়েছে, কিন্তু 100 কোটি টাকা এখনো বকেয়া। জেলার অর্ধেক বাড়িতেই জল পৌঁছয়নি বলে অভিযোগ। না, আমার এখানে কোনো পাইপও পোতায় নাই, জলও আমরা পাই নাই। বাড়ির পাশে 1 বিঘে জমির পাকে আমরা জল পাই নাই। জল তো নাই সংযোগ। হ্যাঁ, চালু হয়েছে। তাহলে জলের সংযোগ দেয় নাই কেন? মাল শেষ হয়ে গেছে, পরে বললো যে 1 বছর পরে হবে পরে, এই কথা বলছি। পুজোর পর থেকে আমাদের মানে ফান্ডিংটা একটা বন্ধ হয়ে যায়, 5 মাস মতো আর কি পেমেন্ট বন্ধ ছিল। তো সেই কারণে তখন একটু প্রোগ্রেসটা স্লো হয় আর কি। তো এখন মার্চের দিকে আমরা পেমেন্ট মোটামুটি করেছি কিছু। তো এখন আবার সেই হিসাবে সবাইকে আর কি ফুল ফ্লেজেড মাঠে নামানো হয়েছে। আর যেগুলো আর কি কম বেশি এই যে প্রবলেম গুলো যেগুলো ছিল, তো সেখান থেকে নিয়ে যেখানে যেখানে এগুলো পাওয়া যাচ্ছে ওগুলো প্রত্যেকটাকেই অ্যাটেন্ড করে এখন সলিউশন করে দেওয়া হয়।
অবশ্যই শিলিগুড়ির খবর দেখাতে হবে। শিলিগুড়ির খবর দেখিয়েছিলাম, পাম্পিং স্টেশনে কাজের জন্য বন্ধ ছিল জল এবং তার জন্য প্রচুর পাউচ জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছিল। পাম্পিং স্টেশনে কাজ শেষ হয়ে গেছে, এবার জল চলে এলো, শিলিগুড়ির মানুষের জল যন্ত্রণা মিটে গেল। জন্যই জল কষ্ট হবে এরকমটাই বলা হয়েছিল পুরসভার তরফে, সেটাই মোটামুটি দেখা গেল। জল চাওয়া ঠিক আছে, আজকে বন্ধ থাকার কথা ছিল। হ্যাঁ, রাতে কাজ হয়েছে তো জল ছাড়ে দিচ্ছে, না কোনো সমস্যা নেই। জল বন্ধ হলে সমস্যা হয় একটু, জল খোলা আছে, সমস্যা নেই। ঝংকারের যেইটা আছে সেখানে আমাদের ভাল্ব খারাপ হয়ে গিয়েছিল, সেটা ঠিক করার জন্য আমরা আগাম সতর্কতা হিসাবে সবাইকে জানানো হয়েছিল জল বন্ধ থাকবে 23 তারিখ বিকালে। আমরা বিকল্প ব্যবস্থাও করেছিলাম, যাতে ট্যাঙ্কারের ব্যবস্থা করা হয়েছিল। সব ব্যবস্থা করা সত্ত্বেও এবং আমাদের কাজ খুব দ্রুততার সঙ্গে করেছেন, স্বাভাবিক হয়ে গেছে জল। আর এইটা দেখুন, দিনহাটায় সরকারি জলাশয়, সেই জলাশয় কোথায়? জলাশয় হাওয়া, কারণ মাটি মাফিয়া এইভাবে পুকুর ভরাট করে দিচ্ছে, জলাশয় ভরাট করে দিচ্ছে। এটা সরকারি জলাশয়, এই মাটি মাফিয়া দৌরাত্ম্য দিনহাটার চাঁদনি চকে। এটা রাতের অন্ধকারে মাটি এনে পুকুর ভরাট। স্থানীয়দের দাবি, তারা ভয়ে বাধা দিতে পারেন না। আর পঞ্চায়েত প্রধান যেমন বলেন সব জায়গায়, তিনি কিছুই জানেন না। এটা কি সত্যি হয়? এখন বলছেন অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেবেন। তো আমার জানা নেই, জমি ভরা করছে না পুকুর ভরা করছে। আপনারা সংবাদ মাধ্যম যেহেতু আমাকে জানাচ্ছেন, তাহলে আমাকে দেখতে হবে যে সরকারি জমিতে তো যদি সরকারি মানে জমি, সেখানে হয় সরকারি কোনো প্রকল্পের কাজ হবে, সেটা আমাদের ব্লক থেকেও এই ধরনের হয়তো কোনো টেন্ডার হয়নি বলে আমরা জানতাম। আমার জিপি থেকে তো হয়নি। এখন কোন জমিটা ভরাট হচ্ছে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা যদি অবশ্যই সরকারি জমি হয়, সেখানে যদি কেউ করে থাকে, তাহলে সেটা আমাদের যেটা আইনি প্রসেস সেটা করতে হবে। এই গরিব মানুষদের জন্য আবাসের টাকা, সেই আবাসের টাকা তছরূপের অভিযোগ এক নেতার বিরুদ্ধে। আবাসের টাকা তছরূপের অভিযোগ বিভিন্ন জায়গায় আমরা দেখাচ্ছি। 2018-এ বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডে 130 জনের জন্য আবাসের বাড়ি বরাদ্দ হয়। প্রতি বাড়ির জন্য বরাদ্দ হয় 3,68,000 টাকা। 3টি কিস্তিতে সেই টাকা পাওয়ার কথা উপভোক্তাদের। মানে তখন কেন্দ্র টাকা দিত, এখন তো রাজ্য সরকার বাংলার বাড়ির জন্য বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিচ্ছে। সেই টাকা 2018 সালের টাকা কাউন্সিলর নিয়ে নেন। ব্যাংকের বই উপভোক্তাদের, চেক বই উপভোক্তাদের, টাকা তুলে বাড়ি বানিয়ে নেন কাউন্সিলর নিজে। বাড়ি করার কথা ছিল এই গরিব মানুষদের, কাউন্সিলর নিজে বাড়ি তৈরি করে ফেলেছেন। পরিস্থিতি পয়সা করেছে, কিছু দেয়নি, ভিত করার পয়সাও দেয়নি, লিংটন অবধি হয়েছিল তাও পয়সা দেয়নি, সব ফটো নিয়ে গেছে। তাহলে এই পর্যন্ত উঠলো কি করে? আমরা নিজেরা করেছি। তাহলে ওর আপনার নামে যে টাকা বসছিল, তাহলে সে কোথায় গেল? সেটা তো আমরা বলতে পারছি না, দেবো, দিচ্ছি, দেবো। কে এটা? এটা ইলিয়াস হচ্ছে কাউন্সিলর। এখানকার কাউন্সিলর তো শোভাদত্ত মল্লিক, উনি তো দেখাশোনা করেন। তা আপনি কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ জানে। তা কিছু করেনি? না। 18 সালে ঘর বেনিফিশিয়ারি নিজেরাই করে নিয়েছে, দেখে নিয়েছে। যারা অভিযোগ করছে সর্বত্র মিথ্যা, আর কোনো ইনকমপ্লিট ঘর নেই। আমাদের কাছে লিস্ট আছে, নিশ্চিত আছে লিস্ট। আপনি ওই লিস্ট সম্ভবত 130টা ঘর ছিল, আপনি ওই 130টা ঘরের লিস্ট ধরে ধরে আপনি বাড়ি বাড়ি গিয়ে আপনি পর্যবেক্ষণ করতে পারেন যে তাদের ঘর ইনকমপ্লিট কিনা।